গল্প অন্নপ্রাশন ও এক নিঃশ্বাসের সীমানা। মানুষ যখন উপবাসে থাকে তখন পৃথিবীর সমস্ত ধর্মগ্রন্থ তার কাছে নীরব হয়ে যায়। আর যখন এক দানা অন্ন পেটে পড়ে তখন সেই অন্নই হয়ে ওঠে জীবন ও জগতের সর্বশ্রেষ্ঠ সততা। রহমান সাহেবের বিশাল ধান ক্ষেতের আইল দিয়ে হেঁটে যাওয়ার সময় যে কেউই বলতো, এদেশ শস্য শ্যামলা, এদেশ ধানের দেশ। কিন্তু যে কৃষক প্রদেয় কর আর মহাজনের সুদের চাপে নিজের ঘরে এক ছটাক চাল ধরে রাখতে পারে না, তার কাছে এই ধান ক্ষেত কেবল এক নির্মম উপহাস। শহরের যান্ত্রিক ব্যস্ততা, ঝকমকে শপিং মল কিংবা শীততাপ নিয়ন্ত্রিত রেস্তোরাঁগুলোর ডাস্টবিনে প্রতিদিন যে পরিমাণ উচ্ছিষ্ট অন্ন ফেলে দেওয়া হয় তার 1/10 দিয়ে একটি পুরো গ্রামের ক্ষুধার্ত শিশুদের এক সপ্তাহের অন্ন সংস্থান হতে পারে। কিন্তু এই নিষ্ঠুর সমাজ কেবল রূপ দেখে, রোদ বৃষ্টিতে পোড়া মানুষের ভেতরের হাহাকার দেখে না। এটি কোনো কাল্পনিক রূপকথা নয়, এটি আমাদের চারপাশের সেই সব মানুষের জীবনের নগ্ন দলিল, যাদের ঘামে এই সভ্যতার চাকা ঘুরে, অথচ দিন শেষে তাদের নিজেদের থালায় থাকে শূন্য। বর্ষার শেষ বিকেলের বিষণ্ণ আলো ছড়াচ্ছিল সোনাপুর গ্রামের উপর। মেঠোপথগুলো হাঁটু পর্যন্ত কাদায় প্যাকপ্যাকে। চারপাশের বাঁশঝাড় আর পুরনো আম গাছগুলোর উপর থেকে টুপ টুপ করে জল ঝরছে। গ্রামের এক কোণে যেখানে শ্মশান আর কাঁচা ড্রেনের জল এসে মিশেছে, সেখানেই আরিফদের এক চিলতে ভাঙা ভিটে। ঘরের ছাদটা টিনের হলেও তাতে শত শত ছিদ্র। রোদের দিনে সেই ছিদ্র দিয়ে আলোর রেখা এসে মেঝের ধুলোয় পড়ে, আর বর্ষার দিনে নেমে আসে জলপ্রপাত। মাটির মেঝেটা সর্বদাই স্যাঁতসেঁতে আর ঠান্ডা। ঘরের এক কোণে পুরনো একখানা বাঁশের খাটে শুয়ে আছেন রফিক শেখ, আরিফের বাবা। গত 2.5 বছর ধরে তিনি পক্ষাঘাতগ্রস্ত। এক সময় সারা রূপনগর আর সোনাপুর গ্রামে তার মতো বলিষ্ঠ কিষাণ দ্বিতীয়টি ছিল না। 4 মনের ধানের বস্তা একাই পিঠে তুলে নিয়ে হাঁটা দেওয়া সেই মানুষটি আজ যেন চামড়ায় মোড়ানো একখানা কঙ্কাল। তার বুকের ছাতিটা নেমে গেছে, হাঁপানির টানে প্রতিটা নিঃশ্বাসের সাথে পাঁজরের হাড়গুলো স্পষ্ট ফুটে ওঠে। শুকনো ঠোঁট দুটো থেকে মাঝে মাঝেই গুঙানির শব্দ বের হয়। সালেহা, ও সালেহা, একটু জল দে রে মা। ঘরের অন্য কোণে একটি জং ধরা টিনের বাক্সের উপর বসে আছেন সালেহা বেগম, আরিফের বৃদ্ধা মা। বয়সের চেয়েও অভাব তার চেহারায় বেশি দাগ কেটেছে। চোখের নিচের চামড়া ঝুলে পড়েছে, দৃষ্টি স্থির ও নিরাসক্ত। জীবনের শেষ প্রান্তে এসে নিজের অসুস্থ স্বামী আর সন্তানের এই করুণ দশা দেখতে দেখতে তার চোখের জলও যেন শুকিয়ে গেছে। চুলার পাশে মাটিতে হাঁটুতে মুখ গুজে বসেছিল আমেনা, আরিফের স্ত্রী। ঘরের ভেতরের অন্ধকারটা বাড়ার সাথে সাথেই আমেনার বুকের ভেতরের অন্ধকারটাও ঘনীভূত হচ্ছিল। আজ টানা 4 দিন ধরে এই জরাজীর্ণ ঘরে চুলোর মুখ লাল হয়নি। চালের মাটির কলসিটা বহু আগেই শুকনো খটখটে হয়ে গেছে। কলসির তলায় হাত ভুলালে কেবল ধুলোবালি ছাড়া আর কিছুই উঠে আসে না। পচা আলু, একটু বাসি ফ্যান, একটু খুদ পাওয়ার আশায় আজ অর্থহীন। আমেনা আস্তে করে উঠে দাঁড়ায়। তার পরনে একটা পুরনো সুতির শাড়ি, যা অসংখ্যবার সেলাই করা। কিন্তু এই আমেনা যখন 5 বছর আগে আরিফের হাত ধরে এই ঘরে এসেছিল, তখন তার হাসিতে পুরো বাড়ি আলোকিত হয়ে উঠত। এক ধনী গৃহস্থের মেয়ে হয়েও
আরিফের শিক্ষা ও সততার উপর ভরসা রেখে সে এই অভাবের সংসারে পা দিয়েছিল। আজ তার শরীরের সমস্ত গয়না বিক্রি হয়ে গেছে একবেলা খাবারের জোগাড় করতে গিয়ে। আমেনা শ্বশুরের খাটের কাছে গিয়ে দাঁড়ায়। বৃদ্ধ রফিক শেখ চোখ মেলে পুত্রবধূর দিকে তাকান। বৌমা, আজ কি রান্না হয়নি? পেটের ভেতরটা কেমন যেন আগুনের মতো জ্বলছে রে মা। একটু গঞ্জের দোকানের সেই ফ্যানের জল হলেও তো এনে দিতিস। আমেনা নিজের কান্না চেপে শ্বশুরের হাত দুটো নিজের দুই হাতের মধ্যে নেয়। সেই হাত দুটো বরফের মতো ঠান্ডা। বাবা, আপনি আর একটু সহ্য করুন। আরিফ শহরে গেছে একটা কাজের খোঁজে। আজ নিশ্চয়ই সে কিছু চাল নিয়ে আসবে। আমি আজ আপনাকে ধোয়া ওঠা গরম ভাত মেখে দেব বাবা। বৃদ্ধ রফিক শেখ একরাশ শূন্য দৃষ্টিতে চালের ফুটো টিনের দিকে তাকিয়ে থাকেন। ফিসফিস করে স্বগত সংলাপে বলেন, ভাত? কদিন ধরে ধবধবে সাদা ভাতের মুখ দেখি না রে মা। একটু নুন আর এক ফোঁটা তেল দিয়ে সেই গরম ভাত যদি পেতাম। সালেহা বেগম চোখ বুজে দেয়ালের সাথে মাথা ঠেকিয়ে থাকেন। কোনো কথা বলার শক্তি তার শরীরে আর নেই। গ্রাম থেকে বহুদূরে রাজধানী ঢাকার রাজপথ তখন যানবাহনের হর্ন আর আলোর রোশনাইতে গমগম করছে। উঁচু উঁচু দালান কোঠা, চকচকে শপিং মল আর দামি গাড়ির ভিড়ে নিজেকে এক পিঁপড়ের চেয়েও ক্ষুদ্র মনে হচ্ছিল আরিফের। তার পরনে একটা নীল রঙের সুতি শার্ট, যা ঘামে ভেজে আর শুকিয়ে নোনতা দাগ পড়ে গেছে। হাতে ধরা একটা পুরনো প্লাস্টিকের ফাইল, যার ভেতরে অত্যন্ত যত্ন করে রাখা আছে অনার্স ও মাস্টার্সের প্রথম শ্রেণীর সার্টিফিকেটগুলা। কিন্তু এই মেধার সনদগুলো আজ যেন তার কাছে এক বিশাল উপহাস। সকাল থেকে সে অন্তত 15টি অফিসে ঘুরেছে। ছোটোখাটো কোম্পানির অভ্যর্থনা কক্ষ থেকে শুরু করে বড় কর্পোরেট হাউসের সিকিউরিটি গার্ড পর্যন্ত তাকে তাচ্ছিল্য করে ফিরিয়ে দিয়েছে। ঘুষ দেওয়ার টাকা তার নেই। কোনো মন্ত্রী বা আমলার সুপারিশের চিঠিও তার ফাইলে নেই। বিকেলের চড়া রোদ ঢলে পড়ে সন্ধ্যা নেমে এসেছে। সারাদিন এক ফোঁটা জল ছাড়া আরিফের পেটে কিছুই পড়েনি। খিদে তার পেট কামড়ে ধরেছিল। মাথার ভেতরটা কেমন যেন ফাঁকা ও হালকা মনে হচ্ছিল। রাস্তায় হাঁটতে হাঁটতে কয়েকবার সে প্রায় পড়ে যাচ্ছিল। হঠাৎ রাস্তার ধারের এক অভিজাত রেস্তোরাঁর কাছের জানালার দিকে চোখ যায় আরিফের। ভেতরে উজ্জ্বল আলো। এক ধনী পরিবার টেবিল ভর্তি খাবার নিয়ে বসেছে। ধোয়া ওঠা পোলাও, খাসির রেজালা আর বড় বড় রুই মাছের পেটি। ভয় ভয় এসে খাবারের প্লেট সাজিয়ে দিচ্ছে। সেই খাবারের গন্ধে আরিফের নাকে যেন আগুন ধরে গেল। সে কাচের বাইরে দাঁড়িয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। তার মনে পড়ে গেল গ্রামের সেই ভাঙা ঘরের কথা, যেখানে তার বৃদ্ধ বাবা খিদের জ্বালায় গুঙাচ্ছেন, মা চোখের জল ফেলছেন, আর আমেনা এক ফোঁটা ভাতের অপেক্ষায় পথ চেয়ে বসে আছে। পকেটে হাত দিয়ে আরিফ দেখল মাত্র 3টি টাকা পড়ে আছে। এক কাপ চা খাওয়ার যোগ্যতাও তার নেই। ঠিক তখনই তার বুক পকেটে রাখা বাটন ফোনটা বিকট শব্দে কেঁপে ওঠে। স্ক্রিনে ভেসে ওঠে আমার আমেনা। আরিফ দেয়ালের সাথে পিঠ ঠেকিয়ে দাঁড়ায়। কয়েকবার গভীর শ্বাস নিয়ে নিজের গলার ভেজা ভাবটা দূর করার চেষ্টা করে। হ্যালো আমেনা। ওপাশ থেকে আমেনার গলার আওয়াজ ভেসে আসে, কিন্তু সেই কণ্ঠ এত ক্ষীণ ও ভাঙা যে মনে হয় অপর প্রান্তের মানুষটি যে কোনো মুহূর্তে লুটিয়ে পড়বে। আরিফ, তুমি কোথায়? আজকে কিছু ব্যবস্থা হলো? আব্বার অবস্থা খুবই খারাপ। বিকাল থেকে 4বার বমি করেছে। শরীর একদম হিম হয়ে আসছে। ডাক্তার বলেছে আজ রাতেও যদি ওষুধ আর একটু খাবার না পান তবে হয়তো। আমেনা আর কথা শেষ করতে পারে না।
কান্নার প্রবল বেগ তার কণ্ঠ রুদ্ধ করে দেয়। আরিফ নিজের চোখ দুটো শক্ত করে বন্ধ করে শার্টের হাতায় চোখ মুছে সে স্বাভাবিক গলায় বলে, আমেনা, মা কিছু খেয়েছে? মায়ের শরীর কেমন? মা কাল দুপুর থেকে এক ফোঁটা জল ছাড়া কিছুই মুখে দেননি আরিফ। মা লজ্জা পাচ্ছে নিজের সন্তানের কাছে খাবার চাইতে। আরিফ, আমাদের শেষ পরিণতি কি এমন হওয়ার কথা ছিল? এক মুঠো ভাতের অভাবে আমার শ্বশুর শাশুড়ি কি চোখের সামনে না খেয়ে মরবেন? আরিফের বুকের ভেতরটা যেন শত টুকরো হয়ে ভেঙে গেল। সে আর কান্না চেপে রাখতে পারল না। এক হাত দিয়ে মুখ চেপে ধরে সে নিচু স্বরে বলল, আমেনা, আমাকে আর 2 ঘন্টা সময় দাও। আমি একটা খুব বড় জায়গায় কথা বলেছি। আজ রাতে আমি খালি হাতে বাড়ি ফিরব না। তুমি মা আর আব্বাকে সান্ত্বনা দাও প্লিজ। ফোনটা কেটে দিয়ে আরিফ হাঁটু গেড়ে ফুটপাতের উপর বসে পড়ল। সে মিথ্যা বলেছে। কোনো জায়গায় তার কথা হয়নি। কেবল পরিবারকে একটু আশা দেওয়ার জন্য তাকে এই চরম মিথ্যাটুকু বলতে হলো। রাত 8টা বেজে গেছে। শহরের রাস্তায় মানুষের ব্যস্ততা কমেনি, কিন্তু আরিফের চোখের সামনের পৃথিবীটা আস্তে আস্তে অন্ধকার হয়ে আসছিল। সে তার এক দূর সম্পর্কের আত্মীয়ের অফিসে গিয়েছিল, যে শহরে ছোটোখাটো ঠিকাদারির ব্যবসা করে। ভেবেছিল অন্তত 500 টাকা ধার পাবে, কিন্তু সেই আত্মীয় তাকে চাটুকুও সাধেনি। উল্টো বলেছে, বিএ এমএ পাশ করেছো তো কি হয়েছে? পেটে ভাত জোগানোর আওকাত না থাকলে ওই সার্টিফিকেট নদীতে ভাসিয়ে দাও। আমাদের কাছে কোনো ভিক্ষে নেই। পরম আত্মীয়র এই অপমান আরিফের আত্মসম্মানকে পুরোপুরি পিষে মেরে ফেলেছিল। রাস্তায় নেমে আরিফের মাথার ভেতর এক হিংস্র চিন্তা বাসা বাঁধতে শুরু করলো। সে সিদ্ধান্ত নিল, সোজা উপায়ে যখন মিলছে না, তখন সে আজ রাতে চুরি করবে বা ছিনতাই করবে। হ্যাঁ, যে কোনো পশু পাখি যেমন নিজের বাচ্চার অন্য সংস্থানের জন্য শিকার করে, সেও আজ তাই করবে। কারণ যে নীতি বা সমাজ একজন সন্তানকে তার মা বাবার পেটে ভাত দিতে দেয় না, সেই নীতির প্রতি তার কোনো আনুগত্য নেই। আরিফ অন্ধকারের ছায়ায় দাঁড়িয়ে এক পথচারীর পকেটের দিকে নজর রাখছিল। ঠিক তখনই তার চোখ যায় রাস্তা পারের আলামিন গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর প্রধান কার্যালয়ের দিকে। 8 তলার ওই বিশাল ভবনে তখনও কিছু আলো জ্বলছিল। হঠাৎই আরিফ দেখে ভবনের প্রধান ফটকে একটি বিলাসবহুল কালো রঙের গাড়ি এসে থামল। গাড়ি থেকে নেমে এলেন এক প্রবীণ ব্যক্তিত্ব, জনাব আমজাদ হোসেন, দেশের অন্যতম শীর্ষ শিল্পপতি ও দানবীর। আরিফ যেন কোনো অদৃশ্য টানে ছুটে গেল। সিকিউরিটি গার্ডরা তাকে প্রতিহত করার আগেই সে সোজা গিয়ে আমজাদ সাহেবের পায়ের কাছে আছড়ে পড়ল। স্যার, আমাকে 2 মিনিট সময় দিন। আমি কোনো ভিক্ষা চাই না স্যার। আমাকে আপনার অফিসের সবচেয়ে নিচু কাজটা দিন। ঝাড়ু দেওয়া, টয়লেট পরিষ্কার করা, যা বলবেন আমি তাই করব। আমার বাবা ঘরে না খেয়ে মরে যাচ্ছে স্যার। সিকিউরিটি গার্ডরা আরিফকে চর থাপ্পড় মেরে সরিয়ে নিতে চাইল, কিন্তু আমজাদ সাহেব হাত তুলে তাদের থামালেন। তিনি চশমার উপর দিয়ে ছেলেটির দিকে তাকালেন। জীর্ণ পোশাক, ঘামে ভেজা মুখ, কিন্তু চোখের কোণে পরম সত্য ও ব্যাকুলতার এক তীব্র আলো। তিনি লক্ষ্য করলেন ছেলেটির হাতে ধরা প্লাস্টিকের ফাইলটি। তোমার নাম কি? আর ওই ফাইলে কি? শান্ত গলায় জিজ্ঞেস করলেন আমজাদ সাহেব। আমার নাম আরিফ স্যার। ফাইলে আমার অনার্স আর মাস্টার্সের সার্টিফিকেট। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 1ম শ্রেণী পেয়েছি স্যার। কিন্তু এই কাগজের কোনো দাম নেই যদি আমি মা বাবার মুখে এক মুঠো ভাত না তুলে দিতে পারি। আমজাদ সাহেব
ফাইলটি হাত বাড়িয়ে নিলেন। পাতাগুলো উল্টাতে উল্টাতে তার অভিজ্ঞ চোখ বিস্ময় ও শ্রদ্ধার ভাব ফুটে উঠল। এত ভালো রেজাল্ট করা একটি ছেলে আজ পেটের খিদের জন্য রাস্তায় এইভাবে আছড়ে পড়েছে। তিনি আরিফকে হাত ধরে তুললেন। আমার সাথে উপরে এসো। 8 তলার বিশাল শীততাপ নিয়ন্ত্রিত অফিসে আরিফকে নিয়ে বসালেন আমজাদ সাহেব। কাচের উপর সাজানো ট্রেতে রাখা ছিল কিছু কাজু বাদাম, বিস্কুট আর ফলের জুস। আমজাদ সাহেব ট্রেটা আরিফের দিকে এগিয়ে দিয়ে বললেন, আগে এগুলো খাও, তোমার হাত পা কাঁপছে। আরিফ বিস্কুটের দিকে তাকালো। বিস্কুটগুলো কত সুন্দর, কত সুস্বাদু হতে পারে, কিন্তু সে হাত বাড়ালো না। তার চোখ দিয়ে অজরে জল পড়তে লাগলো। কি হলো, খাচ্ছ না কেন? প্রশ্ন করলেন আমজাদ সাহেব। স্যার, যে খাবার আমি একা খাবো, অথচ আমার বাড়িতে আমার বৃদ্ধ মা বাবা আর স্ত্রী টানা 4 দিন ধরে এক ফোঁটা চালও চোখে দেখিনি, সেই খাবার আমার গলায় আটকে যাবে স্যার। আমাকে কোনো কাজ দিন, যাতে আমি তাদের চাল কিনে নিয়ে যেতে পারি। এক শক্ত মনের শিল্পপতির চোখও সেদিন জলে ভরে উঠেছিল। আমজাদ সাহেব নিজের চেয়ার ছেড়ে উঠে এসে আরিফকে শক্ত করে জড়িয়ে ধরলেন। তুমি পাশ করেছো আরিফ, জীবনের পরীক্ষায় তুমি পাশ করেছো। কাল সকাল থেকে তুমি আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করবে। তোমার বেতন হবে 30,000 টাকা। কথাটি বলেই আমজাদ সাহেব নিজের ড্রয়ার খুলে নগদ 25,000 টাকা বের করে আরিফের পকেটে গুঁজে দিলেন। এটা তোমার প্রথম মাসের আগাম বেতন। এটি কোনো অনুদান নয়, এটি তোমার যোগ্যতার পারিশ্রমিক। এখন আর এক মুহূর্ত নষ্ট করো না, বাড়ি যাও, তোমার পরিবারের মুখে খাবার তুলে দাও। আরিফ আমজাদ সাহেবের পায়ের ধুলো মাথায় নিয়ে এক দৌড়ে নিচে নেমে এলো। তার মনে হচ্ছিল সে আকাশে উড়ছে। রাত 11টা বেজে 30 মিনিট। সোনাপুর গ্রামে পৌঁছানোর শেষ লোকাল বাসটা চালককে থামতে বলেই এক লাফে নেমে পড়ল আরিফ। চারপাশ অন্ধকার, কিন্তু আরিফের মনে তখন ভোরের আলো ফুটছে। তার এক কাঁধে 20 কেজির পাইজাম চালের বস্তা, অন্য হাতে ব্যাগ ভর্তি খাসির মাংস, খাঁটি সরষের তেল, ডাল, রফিক শেখের 2 মাসের ওষুধ আর আমেনার জন্য কেনা লাল পাড়ের একটি নতুন সুতির শাড়ি। কাঁচা কাদা রাস্তা ধরে আরিফ প্রায় দৌড়াচ্ছিল। তার কোনো ক্লান্তি ছিল না, কোনো ভয় ছিল না। আরিফদের জরাজীর্ণ ভিটের সামনে এসে সে রুদ্রশ্বাসে দরজায় ধাক্কা দিল। আমেনা, মা, দরজা খোলো, আমি এসেছি। ভেতর থেকে কোনো সাড়া শব্দ ছিল না। আরিফ আবার জোরে ধাক্কা দিল। অবশেষে জংদারা খিল খোলার শব্দ হলো। কুপির মৃদু আলো হাতে নিয়ে আমেনা দরজা খুলে দাঁড়ালো। তার চেহারা কালচে হয়ে গেছে, চোখ দুটো কোটারাগত। আরিফকে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে এবং তার পেছনে চালের বস্তা দেখে আমেনার হাত থেকে কুপির বাতিটা প্রায় পুড়ে যাচ্ছিল। সে মাটিতে হাঁটু মুড়ে বসে অজরে কাঁদতে লাগলো। আরিফ ভেতরে এসে চালের বস্তাটা মেজে ফেলেই আমেনাকে টেনে তুলল এবং বুকে জড়িয়ে ধরল। কান্না থামাও আমেনা, আমাদের দুঃখের দিন শেষ। আমি অনেক বড় চাকরি পেয়েছি। আজ আমরা পেট ভরে ভাত খাবো, সবাই মিলে ভাত খাবো। সালেহা বেগম ঘর থেকে এক প্রকার হামাগুড়ি দিয়ে বের হয়ে এলেন। তিনি চালের বস্তাটার উপর আছড়ে পড়লেন। পরম মমতায় বস্তার মুখ খুলে এক মুঠো চাল 2 হাতে তুলে নিলেন। চালের কাঁচা মিষ্টি গন্ধটা নিজের নাকের কাছে নিয়ে তিনি চোখ বুজলেন। আল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার বাচ্চাদের তুই না খাইয়ে রাখিসনি। মায়ের গলা দিয়ে আর কথা বেরোচ্ছিল না। মাঝরাতে সোনাপুর গ্রামের সেই জরাজীর্ণ ঘরে আগুনের শিখা জ্বলে উঠল। মাটির চুলায় চেলা কাঠ সাজিয়ে আমেনা আগুন দিল। ডাল ধোয়া জল
আলু সেদ্ধ আর চাল ফোটার সেই বিখ্যাত টকবক শব্দে পুরো ঘর যেন জেগে উঠল। কিছুক্ষণের মধ্যে সারা বাড়িতে ছড়িয়ে পড়ল নতুন চালের ভাতের সেই স্বর্গীয় অমূল্য গন্ধ। সেই গন্ধ থেকে যেন ঘরের চারপাশের দারিদ্র, দুঃখ আর অপমানকে এক নিমিষেই মুছে দিল। আমেনা কাঁসার বড় থালায় ধোয়া ওঠা গরম ভাত বাড়ল, পাশে আলু ভর্তা আর একটু কাঁচা লঙ্কা। প্রথম থালাটি নিয়ে যাওয়া হলো রফিক শেখের ঘরে। আরিফ নিজে বাবাকে ধরে তুলল, বিছানায় বসিয়ে এক লোকমা গরম ভাত, ডাল ও আলু ভর্তা দিয়ে মেখে বাবার মুখে তুলে দিল। বৃদ্ধ রফিক চোখ বন্ধ করে ভাতটুকু চিবালেন। তার জীর্ণ গাল বেয়ে আনন্দের অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। আরিফ রে, এই ভাতের স্বাদের কাছে দুনিয়ার সব স্বাদ মিছে রে বাপ। আজ আমার আর কোনো কষ্ট নেই। বাইরে বারান্দায় একটা বড় থালায় মুখোমুখি বসলো আরিফ আর আমেনা। কুপির আলোয় দুইজন দুজনের দিকে তাকালো। আরিফ নিজের হাতে প্রথম লোকমা ভাত মেখে আমেনার মুখে তুলে দিল। খাও আমেনা, তোমার ধৈর্য আর বিশ্বাসের জয় হয়েছে আজ। আমেনা ভাতের লোকমাটি মুখে নিয়ে চোখ বুজল। তার চোখের কোণ দিয়ে গড়িয়ে পড়া জলের ফোঁটাটি কুপির আলোয় হীরের মতো জ্বলজ্বল করে উঠল। আজকের এই অন্নগ্রহণ কেবল পেটের ক্ষুধা মেটানো নয়, এটি জীবনের কাছে মৃত্যুর পরাজয়, এটি সততার জয় এবং এটি পরম ভালোবাসার এক অমর আখ্যান, উপসংহার, সত্যতার প্রতিবার্তা। আসলে জীবন আমাদের অনেক কঠিন পাঠ শেখায়, কিন্তু ক্ষুধার চেয়ে বড় কোনো শিক্ষক এই সৃষ্টিতে নেই। পৃথিবীর সমস্ত ধর্ম, সমস্ত ধর্ষণ আর সমস্ত নীতি কথা ব্যর্থ হয়ে যায় যেখানে এক মুঠো ভাতের অভাব ঘটে। আজ যারা প্লেট ভর্তি খাবার পেয়ে অপচয় করেন, সামান্য অরুচিতে খাবার ডাস্টবিনে ফেলে দেন, তারা যেন একবার হলেও সেই সব মানুষের কথা ভাবেন যাদের কাছে এক মুঠো গরম ভাত মানেই জীবন আর মৃত্যুর সীমারেখা। ভালোবাসা কেবল বসন্তের কোকিলে থাকে না, ভালোবাসা থাকে সেই গৃহবধূর থালায়, যে নিজে না খেয়ে স্বামীর জন্য শেষ লোকমা ভাতটুকু বাঁচিয়ে রাখে। সমাপ্ত।